বাংলা কাহিনী কথায় সকল বন্ধুকে জানাই আন্তরিক সুস্বাগতম। নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আর আজকেও নিয়ে চলে এসেছি আরও একটি অলৌকিক গল্প নিয়ে আপনাদের জন্য। আপনারা শুনছেন লেখক অনিশ দেবের লেখা ভৌতিক গল্প আমি একা তুমি একা। এটি প্রথম পর্ব। বসন্তের বাতাস যেমন খেয়াল খুশি মতো যখন তখন দরজা জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ে অথবা বেরিয়ে যায়, রায়ের যাওয়া আসা অনেকটা যেন সেই রকম। আমার সঙ্গে প্রথম আলাপের একদিন পর থেকেই রায়ের চালচলন এরকম সহজ সরল আর সাবলীল হয়ে গেছে যেন আমার কত বছরের চেনা। মাত্র 3 দিন হলো কমলপুরের এই বাড়িটায় এসে উঠেছি। ঠিক করেছি নিরিবিলিতে 5-7টা দিন কাটাবো, কিন্তু রায় চোখের সামনে হাজির হওয়া মাত্রই বুঝতে পেরেছি নিরিবিলি ব্যাপারটা হিলিবিলি হয়ে গেছে। অবশ্য তাতে আমি কিছু মনে করিনি, কারণ রায়কে দেখতে এত সুন্দর আর এত কথা বলে মেয়েটা। এই ধ্যারে কমলপুরে আপনি কি করতে এসেছেন? আমার লেখা টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল ও। প্রশ্নটা করা শেষ হতেই ছোট্ট ব্যাক জাম্প দিয়ে টেবিলে বসেই পড়ল। তারপর ঘরের এপাশ ওপাশ জরিপ করতে লাগলো। 3টে ছোট ছোট জানলা আর একটা মামুলি ছোট্ট বিছানা ছাড়া ঘরে আর কিছুই নেই। আমি একটু সময় নিয়ে থেমে থেমে বললাম, আমি একটু আধটু গল্প টল্প লিখি, তো বলতে পারো নিরিবিলিতে ওই লেখালেখি করতে এসেছি। আপনি তো একা এসেছেন, বৌদিকে সাথে আনেননি? মেয়েটার দেখছি কোনো রাগ ঢাক নেই। হয়তো আমার বলা উচিত ছিল, পার্সোনাল ব্যাপারে তোমার এত কৌতূহল কেন? কিন্তু সে কথা বলে উঠতে পারলাম না। ওর চোখ দুটো এত সরল আর সুন্দর যে সেই চোখের দিকে তাকিয়ে কোনো রকম বকাঝকা বা ধাকানি দেওয়া যায় না। আমি ওকে দেখছিলাম, 21 কিংবা 22 হবে। ফর্সা, খোলা চুল, সবুজ চুড়িদার, ঠোঁট জোড়া সামান্য পুরু, বিকশিত, গলায় সরু চেন, কানে সোনার ফুটকি দুল। আমি বললাম, আনিনি, কারণ আনার মতো কেউ নেই। আপনি একা? হ্যাঁ, একা। আমিও একা। অল্প হেসে রায় বলল। মনে পড়ল প্রথম দিন এ বাড়িতে এসে বাইরের মেঠো উঠোনে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। সময়টা ছিল পরন্ত বিকেল। তখনই পাশের জমিটার দিকে চোখ গিয়েছিল। জমির সর্বত্র অযত্নে বেড়ে ওঠা আগাছার রাজত্ব। মাঝখানে বসে আছে বেশ বড় মাপের একটা একতলা বাড়ি। রোদে জলে বাড়িটার রং চলে গেছে। হঠাৎ হঠাৎ অবসাদে ডুবে যাওয়াটা আমার একটা অসুখ। সেটা নিয়ে বেশ কয়েকবার ডক্টরের সঙ্গে কথা বলেছি। অ্যান্টি ডিপ্রেশেন্ট ট্যাবলেট দেওয়া ছাড়াও তিনি আমাকে কোনো নিরিবিলি জায়গায় 4-6 দিনের জন্য ঘুরে আসার পরামর্শ দিয়েছেন। আমার লেখালেখির বাতি কাছে শুনে লেখা লিখতে বেশি করে মন দিতে বলেছেন। সেই জন্যই এখানে আসা। উঠোনে ঘোরাঘুরি করতে করতে পাশের বাড়িটার দিকে চোখ পড়েছিল। তখনই দেখি বাড়িটার সদর দরজার কাছে একটি মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে পশ্চিমের হেলে পড়া সূর্যের দিকে। আগাছার শুকনো ডালপালার ফাঁক দিয়ে আমি মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম। বেশ লম্বা, মাথার চুল খোলা আর গায়ে সবুজ চুড়িদার।
কেমন এক আবিষ্ট চোখে নরম সূর্যের দিকে চেয়ে আছে। হঠাৎই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। তারপর চটপট পা ফেলে আগাছার ডালপালা দু হাতে সরিয়ে চলে এলো আমার কাছে। আমাদের দুজনের মাঝে ভাঙা বাঁশের বেড়া, বেড়া বরাবর খানিকটা করে আগাছার ঝোপ। আপনি কে? প্রশ্নটা ও এমন ঢঙে করল যেন ওর এলাকায় না বলে ঢুকে পড়েছি। আমি নিজের নাম বললাম, আরও বললাম এ বাড়িতে আমি কদিনের জন্যে বেড়াতে এসেছি। বাড়ির মালিক আমার কলকাতার অফিস কলিগ এবং বেস্ট ফ্রেন্ড বিক্রমজিৎ শেঠ। ওর কাছ থেকে চাবি নিয়ে এসেছি। আমার নাম রায়, উজ্জ্বলভাবে জানালো। তারপর ওর পেছন দিকে দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে বুড়ো আঙুল দেখিয়ে বলল, ওটা আমাদের বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি পড়ো? রায় বলল, গল্পের বই পড়ি। না মানে আমি পড়াশোনার কথা জিজ্ঞেস করছিলাম। আমি আবারও জিজ্ঞেস করলাম। রায় হাসল। ওসব তো কবেই শেষ। ভালোই হলো আপনি এ বাড়িতে এসেছেন। কদিন খুব গল্প করা যাবে, বলুন। রায়ের সঙ্গে প্রথম আলাপের পরেই আমাদের কেমিস্ট্রিটা জমে গেল। এ বাড়িতে ওর যখন তখন আনাগোনা আমার টুরিস্ট জীবনের সঙ্গে সিমলেসভাবে জুড়ে গেল। রায় একদিন বিকেলে এসে হানা দিল, একটু চা করে খাওয়ান তো। ও যে রান্না টান্না জানে না সেটা দ্বিতীয় দিনেই জানিয়েছে। আর আমি যে ওই ব্যাপারটা অল্প বিস্তর জানি সেটাও তখন জেনে গেছে। আমি ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করতে লাগলাম। রায় আমার লেখার টেবিলের কাছে চলে গেল। টেবিলে লেখার কাগজপত্র আর পেন ছিল। সেগুলো নাড়াচাড়া করতে করতে হঠাৎই লেখার কয়েকটা পৃষ্ঠা তুলে নিল হাতে। সেগুলো পড়তে শুরু করল। বাহ, আপনি তো দারুণ লেখেন। আমি জবাব দিলাম, তাই? এই জন্যে তোমার একটা থ্যাংক ইউ পাওয়া উচিত। রায় বলল, আপনার লেখা একটা বই আমাকে পড়তে দেবেন তো? সঙ্গে আছে? আমি সম্মতি জানালাম। তারপর বললাম, দেব, যাওয়ার সময় নিয়ে যেও। চায়ের কাপ হাতে নিয়ে ওর কাছে এলাম। এই নাও, আমার কাঁচা হাতে তৈরি অদ্ভুত চা খাও। ও লেখার কাগজগুলো টেবিলে রেখে দিয়ে চায়ের কাপ নিল। টেবিলটার কাছে রাখা চেয়ারটায় বসে পড়ল। কাপে শব্দ করে লম্বা চুমুক দিল। আমি বিছানার এক কোণে বসে কাপে ফুট ছোঁয়ালাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম, তুমি যে এরকম হুটহাট করে আমার ঘরে চলে আসো, তোমাকে কেউ বারণ করে না? কে করবে? সুন্দর ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে আমার দিকে দেখল। তারপর বলল, আমি আমার গার্জেন। আমি অবাক হয়ে রায়কে জিজ্ঞেস করলাম, কেন, তোমার মা বাবা তোমার সঙ্গে থাকে না? রায় বলল, থাকে, তবে আমার লাইফে ইন্টারফেয়ার করতে পারে না। আমরা তিনজনই ইনফ্যাক্ট স্বাধীন, যে যার মতো থাকি। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? রায় বলল, আগে ছিল, এখন আর নেই। রায় জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আমি বললাম, স্টোরিটা আমি শুনলে আপত্তি আছে? হয়তো লেখার কোনো আইডিয়া পেয়ে যাব। রায় বলল, না না, আপত্তি আর কিসের, সেসব তো কবেই দা এন্ড হয়ে গেছে। রায় তারপর
ওর গল্পটা শোনালো। ওর নাম ছিল জিকান। বাইক পাগল ছেলে, দিন রাত বাইক চালাতো। কলেজের ফার্স্ট ইয়ারে ওর টানে ফেসে গেলাম। ও তখন থার্ড ইয়ারে। পরপর কয়েকটা চুমুক দিয়ে চা শেষ করে ফেলল রায়। জানলার বাইরে তাকিয়ে গাছের পাতা আর ফুল দেখল কিছুক্ষণ, তারপর আবার বলতে শুরু করল। ওর ভীষণ উল্টো পাল্টা খরচের হাত ছিল, 2 হাতে টাকা ওড়াতো। আমি সব সময় বারণ করতাম, কিন্তু ও সেসব কথায় পাত্তা দিত না। বাইক নিয়ে মেতে থাকতো। ওর মতো আরও 3-4 জন বাইকার মিলে ওরা একটা গ্রুপ তৈরি করেছিল। শুনেছিলাম রাতে নাকি ওরা বাইক নিয়ে রেসের কম্পিটিশন করত। এ নিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল। ওর টাকা ওড়ানোর বহর দেখে আমার একটু অবাক লাগতো। বন্ধুদের মারফত যেটুকু জানতাম তাতে বুঝেছিলাম জিকানের ফ্যামিলি খুব একটা বড় লোক ছিল না। তাহলে এত টাকা ও পেত কোথায়? জানেন, এ নিয়ে ওকে বেশ কয়েকবার কোশ্চেন করেছিলাম, কিন্তু জিকান কোনো জবাব দেয়নি। একবার তো রেগে গিয়ে আমাকে উল্টো পাল্টা অনেক কথা বলেছিল। তারপর একদিন জানতে পারলাম জিকানদের গ্রুপটা রেগুলার ডাকাতি করে, লুট করে। একটা এটিএম ভেঙে টাকা লুট করার সময় ওরা অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায়। ওর বন্ধুদের থেকে খবরটা আমি জানতে পারি। তখন ওকে আলাদা করে ডেকে নিয়ে কোনো রকম ইন্ট্রো ছাড়াই ঝড় তুলি। মনে আছে, দুজনেই ব্যাপক চেঁচিয়েছিলাম। একসময় এক্সাইটেড হয়ে ও কনফেস করে, বলে হ্যাঁ ও ডাকাতি করে কারণ ওর প্রচুর টাকার দরকার। ব্যাস সেই মোমেন্টেই আমি ওর সঙ্গে কাটটি করে দিই। 1, 2, 3 ব্রেকআপ। একটা লম্বা শ্বাস ফেলল রায়। তারপর আমার দিকে তাকালো। মনে হলো আমার কাছ থেকে কোনো কমেন্ট শুনতে চায়। আমি বললাম, ব্রেকআপ করে ভালোই করেছ রায়, আমি হলেও তাই করতাম। রায় আবার বলল, জানেন সেদিন সারাটা রাত আমি কেঁদেছিলাম, বাট ব্রেকআপের ডিসিশন থেকে সরতে পারিনি। রায়ের চোখের কোণে জলের ফোঁটা দেখতে পেলাম।